আমি আসলে বুঝতে পারতেছি না, মানে অফিসের পিসিতে একটু সমস্যা করতেছে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে গতদিন আমরা সম্ভবত এপিআই শেষ করছিলাম, রাইট? তো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাডভান্স ভিজুয়াল এন্ড মোশন ডিজাইন ইন ফ্লাটার। তো এই টপিক গুলো অ্যাকচুয়ালি তোমাদের ল্যাবে কাভার করা হয় নাই। তো ধরে নিতে পারো যে এগুলো হচ্ছে তোমাদের, হ্যাঁ, আজকে যেগুলো আমরা আর কি কাভার করবো এগুলো তোমাদের ওই ল্যাবের সাথেও যাবে আর কি। ঠিক আছে। তো ফ্লাটারের ক্ষেত্রে যদি আমরা অ্যাডভান্স ইউআই এলিমেন্টস এর কথা বলি, সেক্ষেত্রে আমার হচ্ছে দুইটা জিনিস প্রথমে আসে। প্রথমত হচ্ছে আমার কাস্টম থিমস, আর একটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন। তোমরা যখন একটা ফ্লাটার ডিফল্ট অ্যাপ্লিকেশন ওপেন করো তখন দেখবা যে থিম নামে একটা অপশন আসে। ঠিক আছে, সেখানে হচ্ছে আমার বাই ডিফল্ট থিমের যে অ্যাকসেন্ট কালার, ফন্ট সাইজ, এগুলো অনেক কিছু উল্লেখ করা থাকে। তো তোমরা চাইলে তোমাদের অ্যাপ্লিকেশনের এই থিম গুলো নিজের মতন এডিট করে নিতে পারো। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কাস্টম থিমস। সিমিলারলি তুমি হচ্ছে অনেক অ্যাপ্লিকেশনে দেখবা যে বিভিন্ন ইউআই এলিমেন্ট অ্যানিমেট করে, তাই না? সাইজ চেঞ্জ হয়, শেপ চেঞ্জ হয়, বিভিন্ন টাইপের ট্রানজিশন হয়। তো এই টাইপের অ্যানিমেশন গুলোকে আমরা বলছি হচ্ছে কাস্টম অ্যানিমেশন। তো আমরা হচ্ছে প্রথমে একটা এক্সাম্পল দেখবো আমাদের কাস্টম থিমের, যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের যে থিম যেটা সেটাকে করতে পারি আর কি, কাস্টমাইজ করতে পারি। লাইক এখানে তোমরা যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডার্ক থিমের এক্সাম্পল। ডার্ক থিমে বাই ডিফল্ট কোন একটা অ্যাকসেন্ট কালার থাকে, বাট আমরা এখানে কাস্টমাইজ করে এখানে উল্লেখ করে দিচ্ছি যে বাই ডিফল্ট আমার প্রাইমারি কালার হবে হচ্ছে পার্পেল। ঠিক আছে, তারপর আমার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে কালো। ঠিক আছে, কারণ আমরা জানি যে আমাদের ডার্ক থিমের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালো হয়, রাইট? নাকি সাদা হয়? তোমরা কি শুনতে পারতেছো? আমি কিন্তু বুঝতে পারতেছি না, বুঝছো? এখানে আমার একটা প্রবলেম হচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু কোডটা একটু রান করে দেখি, রান করলে হোপফুলি বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, কোডটা এখানে নিয়ে আসা হয়, একটু একটু ওয়েট করো। ওকে, সো আমাদের কোডটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমরা দুই ধরনের থিমকে কাস্টমাইজ করছি। হ্যাং করতেছে। আচ্ছা, এখানে আমরা দুই ধরনের থিমকে কাস্টমাইজ করছি। ইনিশিয়ালি দেখো যে এখানে আমার হচ্ছে যে নর্মাল লাইট থিম সেটা, আর তারপরে এখানে আমাদের একটা ডার্ক থিমও আছে। তো যখন আমরা লাইট থিম ইউজ করি সেক্ষেত্রে আমার দেখো অ্যাকসেন্ট কালারটা দেওয়া আছে হচ্ছে লাল। সো এখানে অ্যাকসেন্ট কালার, সরি, প্রাইমারি কালার দেওয়া আছে হচ্ছে লাল। প্রাইমারি কালার বলতে এখানে আমার অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমার ধর বিভিন্ন বাটনে, বাটন বলি, সেই বাটন গুলোতে অ্যাকচুয়ালি যে কালারটা বাই ডিফল্ট দেওয়া থাকবে সেটাই হলো আমার এই প্রাইমারি কালার। তো তোমরা এখানে খেয়াল করো যে এখানে আমার একটা ফ্লোটিং বাটন আছে না? তো ফ্লোটিং বাটনে এখানে লাল কালার দেখা যাচ্ছে না? লাল কালার দেখা যাচ্ছে তো, কারণ এই আমার লাইট থিমের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এই কালার বলে দিছি হচ্ছে লাল। সিমিলারলি আমরা হচ্ছে এখানে ব্রাইটনেস বলে রাখছি হচ্ছে ব্রাইটনেস ডট লাইট। ঠিক আছে, তোমরা হচ্ছে সিমিলারলি তোমাদের ফন্ট সাইজ, ফন্টের ওয়েট, এগুলো থিমের মধ্যে চেঞ্জ করে থিমকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারো। তো এখানে যে প্রোগ্রামটা আছে, এখানে যদি আমরা এই বাটনে ক্লিক করলি তখন আমার থিমটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমার লাইট থিম থেকে আমরা ডার্ক থিমে ট্রানজিশন করব। তো দেখো আমি এখন ক্লিক করলাম। ওকে, তো দেখো আমরা কিন্তু এখানে ডার্ক থিমে চলে আসছি। তো ডার্ক থিমে যখনই চলে আসছি তখন দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে না? কারণ কি? কারণ দেখো এই ডার্ক থিমের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড লিখছিলাম হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এখানে আমরা কালার হিসেবে ব্ল্যাক সেট করছিলাম। সিমিলারলি এই বাটনটার কালারও কিন্তু রেড এর থেকে কি ভায়োলেট হয়ে গেছে না?
তাই তো, নাকি বেগুনি কালার হয়ে গেছে? তো বেগুনি হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে দেখো আমরা এখানে ডার্ক থিম এর ক্ষেত্রে প্রাইমারি কালার হিসেবে দিয়ে রাখছিলাম কি পার্পেল, ঠিক আছে, পার্পেল কালার দিয়ে রাখছিলাম। আচ্ছা, সিমিলারলি এখানে তোমরা চাইলে তোমাদের যে হেডিং বলো কিংবা হচ্ছে বডি বলো, এখানে কোন ধরনের টেক্সট ব্যবহার করবা বা আমাদের যে ফন্টটা ইউজ করবা সে ফন্টের কালার কি হবে, ওয়েট কি হবে, এগুলো এখানে উল্লেখ করে দিতে পারো। লাইক আমরা এখানে বলেই দিছি আমার বডির এখানে আমার ফন্টের কালার হবে হচ্ছে হোয়াইট। সো এখানে তোমরা দেখতে পারতেছো যে আমার এখানে হোয়াইট কালারের টেক্সট। আশা করি বুঝতে পারছো এটা। তো আমরা কেবল দেখলাম হচ্ছে আমাদের কাস্টম থিমস। তো সিমিলারলি আমরা নেক্সট দেখবো হচ্ছে কাস্টম অ্যানিমেশন। কাস্টম অ্যানিমেশন, তো ধরো তোমার ডিসপ্লেতে একটা কন্টেইনার আছে, এই ছোট্ট একটা কন্টেইনার আছে, ঠিক আছে। তো এখন তুমি চাচ্ছ এই কন্টেইনারটাকে বড় করতে। ধরো তুমি কোন একটা বাটন ক্লিক করলা, কন্টেইনার সাইজ ধরো হচ্ছে 100x100 পিক্সেল থেকে 300x300 পিক্সেল হয়ে গেল। এখন এই যে ট্রানজিশনটা ছোট কন্টেইনার থেকে বড় কন্টেইনারে, এটা যদি হচ্ছে 0.1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, যে তুমি ক্লিক করলা আর কন্টেইনার বড় হয়ে গেল, তখন কি জিনিসটা দেখতে ভালো লাগবে? হ্যালো, জি স্যার। কি ভাল লাগবে? না স্যার। জি স্যার মানে কি? ডেফিনেটলি ভালো লাগবে না। যে একটা জিনিস ছোট ছিল, তুমি ক্লিক করছো, তোমার চোখে মানে তুমি কিছু বুঝার আগে জিনিসটা বড় হয়ে গেছে, ডেফিনেটলি ভালো লাগবে না, ঠিক আছে। তো কখন ভালো লাগবে? যখন হচ্ছে এটা আস্তে আস্তে ট্রানজিশন হয়ে হয়ে ছোট অবজেক্টটা ট্রানজিশন হয়ে হয়ে একটা বড় অবজেক্টে কনভার্ট হবে, রাইট? তো এই টাইপের কাজ করার জন্য আমাদের দরকার হবে হলো কাস্টম অ্যানিমেশন। তো কাস্টম অ্যানিমেশনের মাধ্যমে ধরো আমি একটা শেপ, আমি একটা অবজেক্টের শেপ যেরকম চেঞ্জ করতে পারি, হাইট ওয়েট বলি, শেপ বলি বা হচ্ছে কালার বলি, সবকিছু আমরা কাস্টম অ্যানিমেশনের মাধ্যমে চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো এখানে যে কোডটা দেওয়া আছে এর মাধ্যমে হচ্ছে বেসিক্যালি আমরা একটা অবজেক্টের বা একটা কন্টেনারের আমার যে সাইজটা, সেই সাইজটাকে আমরা অ্যানিমেট করছি। তো আমরা আগে একটু হচ্ছে কোডটা রান করে দেখি, দেন আমি আমাদের কোডটা এক্সপ্লেন করতেছি। তো এখানে হচ্ছে আমাদের সেই কাস্টম অ্যানিমেশনের কোডটা আছে আর কি। আর রাইট সাইডে হচ্ছে তোমরা সিমুলেটর জিনিসটা দেখতে পাচ্ছ। তো হয়ে গেল। ও আচ্ছা, এটা লোড হয় নাই, সরি, দাঁড়াও আমি একটু লোড করে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমি এখানে ক্লিক করতেছি না, কারণ হচ্ছে যে পিসিতে কাজ করতেছি এই পিসিতে এখন ওই এক্সট্রা একটা ট্যাব এইভাবে ওপেন করতে গেলেই সবকিছু হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আগের কোডটা বাদ দিয়ে এই তাহলে তুমি একটু আমাদের রাইট সাইডের ইমুলেটরটা একটু চেক করো তো। এখানে আমার যে কন্টেইনারটা আছে, কন্টেইনারটা কি অ্যানিমেট করতেছে না? জি স্যার, ছোট বড় হইতেছে। হ্যাঁ, ছোট বড় হচ্ছে, কিন্তু এটা কিন্তু জাস্ট একবারেই ছোট বড় হচ্ছে না, রাইট? এটা কিন্তু একটা সময় নিয়ে আস্তে আস্তে ছোট বড় হচ্ছে। তো তাহলে এবার আমরা একটু কোডে ব্যাক করি। তো দেখো এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যানিমেশনটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যানিমেশনটা 2 সেকেন্ড ধরে হচ্ছে। আর এই অ্যানিমেশনটা করার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যানিমেশন কন্ট্রোলার, ঠিক আছে। অ্যানিমেশন কন্ট্রোলারের কাজ হচ্ছে অ্যানিমেশনটা কত সময় ধরে হবে সেটা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তো আমরা অ্যানিমেশন কন্ট্রোলার এখানে ফার্স্টে লিখে দিয়ে আসছি, এবং এই কন্ট্রোলারের ভিতরে দেখো আমরা ডিফাইন করে দিচ্ছি যে অ্যানিমেশনটা হবে 2 সেকেন্ড ধরে। এবং শুধুমাত্র আমার অবজেক্টটা যে ছোট থেকে বড় হচ্ছে তা না, অবজেক্টটা কিন্তু আবার কি বড় থেকে ছোট হচ্ছিল না, বড় থেকে কিন্তু আবার ছোট একটা অবজেক্টে ট্রানজিশন করতেছিল। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখানে দেখো লিখে দিচ্ছি হচ্ছে ডট রিপিট রিভার্স, ঠিক আছে, রিভার্সকে ট্রু করে দিছি। এর কারণে যেমন একবার ছোট থেকে বড় হয়েছে তেমনি আবার বড় থেকে ছোট হয়েছে। আর এই যে আমার অবজেক্টটা বা যে কন্টেইনার এর ইনিশিয়াল উইথ হাইট এগুলো আমরা কোথায় উল্লেখ করছি? এটা আমরা যেভাবে আমাদের ফ্লাটারে নর্মাল কোড করতাম ওইভাবে আমরা লিখছি। দেখো এই যে আমার বিল্ডারের ভিতরে কন্টেইনারে এসে আমরা হাইট উইথ এগুলো
বলে দিছি এবং একই সাথে আমার কন্টেনারটা ইনিশিয়াল কালার বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো এইভাবে তোমরা চাইলে তোমাদের কোনো একটা অবজেক্টকে অ্যানিমেট করতে পারো, সেটা সাইজে বেসিসে হইতে পারে, কালার বেসিসে হইতে পারে, সেটা তোমাদের ইচ্ছা আর কি। অলরাইট, তো নেক্সট আমরা দেখবো হচ্ছে মাইক্রো ইন্টারাকশন ইন ফ্লাটার। তো মাইক্রো ইন্টারাকশন জিনিসটা কি? এই যে তোমরা ধরো তোমাদের স্ক্রিনে যে ইউআই এলিমেন্ট গুলো দেখতে পারো, এগুলো টাচ করলে এগুলা হালকা পাতলা রেসপন্স করে না? তুমি যখন একটা বাটনে টাচ করো, একটা সাটেল একটা ইফেক্ট দেখতে পারো না? যে ধরো কালারটা হয়তো একটু ফেড হয়ে যাচ্ছে, কিংবা ধরো হচ্ছে বাটনটা ছোট থেকে বড় হচ্ছে, হালকা বড় থেকে ছোট হচ্ছে, এই টাইপের একটা সাটেল অ্যানিমেশন আছে না নাকি? হ্যালো, তোমরা যখন কোনো একটা বাটনে প্রেস করো, বাটনে প্রেস করলে বাটনটা একটা সাটেল অ্যানিমেশন দেখতে পারো না? জি স্যার। বা বাটনটা রেসপন্স করে তো, রাইট? রেসপন্স করে। তো জি স্যার। এই যে আমার হচ্ছে ইউআই এলিমেন্ট গুলা যখন হচ্ছে আমরা ট্যাপ করব, টাচ করব, তখন যে, হ্যাঁ বলো, ট্যাপ করব, টাচ করব, তখন যে আমার এই যে ছোটখাটো সাটেল অ্যানিমেশন, এগুলোকে আমরা বলছি হচ্ছে মাইক্রো ইন্টারাকশন। ঠিক আছে, মাইক্রো ইন্টারাকশন। তো মাইক্রো ইন্টারাকশন মেইনলি তিন ধরনের। একটা হচ্ছে বাটন ইফেক্ট, সেটা আমি অলরেডি বলে ফেলছি, যে বাটনে তুমি যদি ট্যাপ করো, টাচ করো, তাহলে বাটন যেভাবে রেসপন্স করে সেটা হচ্ছে আমার বাটন ইফেক্টস। বিভিন্ন ধরনের বাটন ইফেক্টস হতে পারে। তারপর হচ্ছে লোডিং স্পিনার। তো একটা স্ক্রিন লোড হওয়ার মানে যখন তুমি একটা স্ক্রিনে ঢুকো, যদি ইন্টারনেট এখানে কানেক্টেড হয়, অনেক সময় তো লোড হতে সময় লাগে। তো তখন কিন্তু তুমি ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখো না, বরং তোমার স্ক্রিনে এরকম একটা স্পিনার ঘুরতে থাকে, তাই না? লোডের সময় একটা স্পিনার ঘুরতে থাকে না? সেটাকে আমরা বলি হচ্ছে লোডিং স্পিনার। সিমিলারলি আরেক ধরনের মাইক্রো ইন্টারাকশন আছে, সেটা হচ্ছে সোয়াইপ অ্যানিমেশন। তো সোয়াইপ অ্যানিমেশন কারেন্টলি আমাদের যত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে সব কয়টাতে আসলে ইন্টিগ্রেট করা। তুমি যখন কোনো একটা অ্যাপ্লিকেশনে ঢোকার পরে উপর থেকে নিচের দিকে সোয়াইপ করবা, তখন তোমার পেজটা রিফ্রেশ হয়। ঠিক আছে, তো আমি যদি একটু তোমাদের অ্যানিমেশন দেখাই, দাঁড়াও, এই যে একটু খেয়াল করো তো, এবার কি চিনতে পারছো এই অ্যানিমেশনটাকে? জি স্যার। যে এটা আমার স্ক্রিন, আমি যখন উপর থেকে নিচে আমি টান দিচ্ছি, তখন কিন্তু আমার স্ক্রিনটা রিফ্রেশ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সোয়াইপ অ্যানিমেশন। ওকে, কি বলবো, যাই হোক। তো মাইক্রো ইনস্ট্রাকশন আমাদের এখানে শেষ। মাইক্রো ইনস্ট্রাকশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আচ্ছা। তো মাইক্রো ইনস্ট্রাকশন তো আমরা জাস্ট ভিজুয়ালি দেখলাম, বাট যদি আমার কোডে ইমপ্লিমেন্ট করতে হয়, তো মাইক্রো ইনস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করার জন্য আমার একটা উইজেট সম্পর্কে একটু জানতে হবে, দ্যাট ইজ হচ্ছে ইঙ্কওয়েল। তো ইঙ্কওয়েল উইজেটের কাজ কি? তুমি যখন কোনো ইউআই এলিমেন্টস এ ট্যাপ করবা, টাচ করবা, তখন সেটা কিভাবে রিয়াক্ট করবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আমার এই উইজেটটার উপর। মানে বেসিক্যালি তুমি যদি কোনো উইজেটে অ্যাকচুয়ালি মাইক্রো ইন্টারাকশন অ্যাড করতে চাও, সেই উইজেটটাকে ইঙ্কওয়েল উইজেট দিয়ে র্যাপ করে দিতে হবে। ঠিক আছে, ইঙ্কওয়েল উইজেট দিয়ে। হ্যাঁ, জেস্টার স্যার ইউজ করতে পারতাম। বুঝি নাই স্যার জেস্টার ডিটেক্টর স্যার আমরা এই জায়গায় ইউজ করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বললাম তো, মানে ফ্লাটারে অ্যাকচুয়ালি একটা জিনিস ইমপ্লিমেন্ট বিভিন্ন ভাবে করা যায়। ঠিক আছে, বিভিন্ন ভাবে করা যায়। সো জেস্টার ডিটেক্টর দিয়েও এটা পসিবল। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, ধরো একটা বাটন আছে। ঠিক আছে, একটা বাটন আছে, সেই বাটনের উপর লেখা হচ্ছে প্রেস। বাটনের উপর লেখা হচ্ছে প্রেস। তো যখন তুমি বাটনটা প্রেস করবা, তখন তোমার স্ক্রিনের নিচে হচ্ছে একটা স্ন্যাক বার দেখাবে যে দিস বাটন ইজ প্রেসড। ঠিক আছে, দিস বাটন ইজ প্রেসড, এরকম। তো এই কোডটা তুমি রান করলে একটু দেখতে পারবো, আমি এখন আর এটা দেখাচ্ছি না। ওকে, তো এবার আমরা একটা আলোচনা করব হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে। তো মোশন গ্রাফিক্স কি, হোপফুলি তোমরা মোটামুটি সবাই জানো। মোশন গ্রাফিক্স হচ্ছে অ্যানিমেটেড গ্রাফিক্স দ্যাট মুভস, রাইট? হ্যাঁ, আচ্ছা। তো মোশন গ্রাফিক্স অ্যাকচুয়ালি তিন ভাবে আমরা তৈরি করতে পারি। একটা হচ্ছে অ্যানিমেটেড কন্টেইনার, একটা হচ্ছে অ্যানিমেটেড ওপাসিটি, একটা হচ্ছে হিরো অ্যানিমেশন। তো অ্যানিমেটেড কন্টেইনার আমরা একটু আগে দেখে আসছি, যে আমরা একটা কন্টেইনারকে ছোট বড় করছি না অ্যানিমেশনের মাধ্যমে। তো শুধুমাত্র যে ছোট বড় করা যায় তা না, অর্থাৎ সাইজ নিয়ে যে আমরা খেলাধুলা করতে পারি তা না, আমরা এখানে কালার প্যাডিং এগুলো নিয়ে আমরা বিভিন্ন টাইপের অ্যানিমেশন বানাতে পারবো।
আরেকটা হইতে পারে হচ্ছে অ্যানিমেটেড ওপ্যাসিটি। ওপ্যাসিটি মানে কি বলতো? ওপ্যাসিটি, এনিওয়ান? ভিজিবিলিটি স্যার, কতটুকু রাইট, দেখতে চাই। অ্যাবসলিউটলি। তো ওপ্যাসিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভিজিবিলিটি, যে একটা অবজেক্টকে যদি পুরোপুরি দেখা যায়, মানে তার ভিতর দিয়ে যদি আলো না পাস করে, সেই ক্ষেত্রে আমরা বলি কি তার ওপ্যাসিটি হচ্ছে 100%, তাই না? একটা অবজেক্টের ভিজিবিলিটি যত কমতে থাকে, ওপ্যাসিটিও তত কমতে থাকে। তো ধরো ইনিশিয়ালি একটা অবজেক্ট তোমার কাছে ছিল, বা তোমার স্ক্রিনে একটা হচ্ছে ধরো ইউ এলিমেন্টস ছিল, তো তুমি যখন একটা বাটনে ক্লিক করলা, তোমার এই ইউ এলিমেন্টসটা হারায় গেল, ঠিক আছে, হাইড হয়ে গেল, বুঝতে পারছো না? তো সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? ওপ্যাসিটি কন্ট্রোলের মাধ্যমে। বাট এখানে কিছু ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে যে তুমি ক্লিক করার সাথে সাথে যদি অবজেক্টটা একদম হারায় যায়, ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগে। তো আমরা এটাকে অ্যানিমেট করে আস্তে আস্তে ওপ্যাসিটি কমায় কমায় হাইড করবো, ঠিক আছে? এরকম একটা এক্সাম্পল আমরা সামনে দেখবো, সমস্যা নেই। আর আরেক ধরনের মোশন গ্রাফিক্স হচ্ছে হিরো অ্যানিমেশন। তো হিরো অ্যানিমেশনের ব্যাপারটা কি যদি আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করি, যদিও আমরা সামনে গেলে ওই হচ্ছে আমাদের অ্যানিমেশন দেখলে বুঝতে পারবা। তো হিরো অ্যানিমেশনের ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমার হচ্ছে দুইটা পেজ আছে, ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনে। তো আমার যে ফার্স্ট পেজটা, এই পেজে একটা ছবি আছে, ওকে? ছবিটার সাইজ ধরো হচ্ছে 100x100। তো এই সেম ছবিটা আমার সেকেন্ড পেজেও আছে, অর্থাৎ এই দুইটা পেজই, প্রথম পেজ এবং সেকেন্ড পেজ, এই রিসোর্সটাকে শেয়ার করতেছে, এই ছবিটাকে তারা দুজনেই শেয়ার করতেছে। বাট ফার্স্ট পেজে আমার ছবিটা ধরো হচ্ছে 100x100 পিক্সেলের ছিল, বাট সেকেন্ড পেজের ছবিটা হচ্ছে ধরো 200x200। সো যখন তুমি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যাবা, তখন কিন্তু তোমার এই ছবিটা হুট করে বড় হয়ে যাবে না। ছবিটা একটা ট্রানজিশনের মাধ্যমে, একটা অ্যানিমেশনের থ্রুতে বড় হবে, ঠিক আছে? আস্তে আস্তে ছবিটা এই 100 পিক্সেল থেকে 200 পিক্সেলে কনভার্ট হবে। সো এই টাইপের অ্যানিমেশন, যে ক্ষেত্রে আমার মাল্টিপল পেজ একটা সিঙ্গেল শেয়ার্ড এলিমেন্টকে, মানে একটা এলিমেন্টকে শেয়ার করে আর কি, সেই ধরনের অ্যানিমেশনকে আমরা বলতেছি হচ্ছে হিরো অ্যানিমেশন। বুঝতে পারছি? এনিওয়ান? এই তোমরা কি ঘুমাইতেছো নাকি? না হ্যাঁ? স্যার, আছি আমরা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ওকে। তো যদি ওপ্যাসিটি দিয়ে আমরা অ্যানিমেট করতে চাই, তাহলে আমার কি কি লাগবে? তো আমরা হচ্ছে অলরেডি স্টেটফুল উইজেট, স্টেটলেস উইজেট সম্পর্কে পরিচিত। তো যেসব ক্ষেত্রে আমার উইজেট গুলো ডাইনামিক্যালি স্টেট চেঞ্জ করে, সেগুলোকে আমরা বলতাম হচ্ছে স্টেটফুল উইজেট। তো যেহেতু ওপ্যাসিটি চেঞ্জের ব্যাপারটা ডাইনামিক, যে আমরা ধরো 100 থেকে 0-তে নিয়ে আসতেছি, বা 0 থেকে 100-এ নিয়ে যাচ্ছি, তো এক্ষেত্রে ডেফিনেটলি আমার স্টেটফুল উইজেট লাগবে। যে কোনো ধরনের অ্যানিমেশনের ক্ষেত্রে আমার স্টেটফুল উইজেট লাগবে। আচ্ছা, তারপরে তুমি যে ওপ্যাসিটিটা কন্ট্রোল করবা, অর্থাৎ ধরো 100 থেকে 0-তে নিয়ে যাবা, এই জিনিসটাকে টগল করার জন্য আমার একটা টগল ফাংশন লাগবে, বা একটা বাটন লাগবে, যে বাটনের অন অ্যাকশনে আমরা টগল ফাংশন দিয়ে দিতে পারি, ঠিক আছে? এবং একই সাথে আমার অ্যানিমেটেড ওপ্যাসিটি নামে যে উইজেটটা আছে, এই উইজেটটা ব্যবহার করতে হবে। এই উইজেটটা একটা নির্দিষ্ট সময় ধরে তোমার ওপ্যাসিটিটা কন্ট্রোল করবে, ঠিক আছে, বা অ্যানিমেট করবে। অলরাইট, তো এবার হচ্ছে আমরা একটু কোডে চলে আসি। এই কোডটা আমি ফার্স্টে রান করতেছি, তারপর আমি এক্সপ্লেন করতেছি। তো খেয়াল করো, তো তোমরা হচ্ছে স্ক্রিনে একটা বাটন, স্ক্রিনে হচ্ছে একটা কন্টেইনার দেখতে পাচ্ছ। আমি যখন এই হাইড বাটনে ক্লিক করব, তখন কন্টেইনারটার ওপাসিটি 100 থেকে 0 হয়ে যাবে, ঠিক আছে? 100 থেকে 0 হয়ে যাবে, বাট ডেফিনেটলি একবারে না। সো আমি দেখো এবার ক্লিক করলে দেখো আমার এখানে কিন্তু একেবারে চলে গেছে। আবার যখন আমি শো বাটনে ক্লিক করতেছি, তখন কিন্তু আবার ধীরে ধীরে 0 থেকে 100 ওপ্যাসিটিতে আমার অবজেক্টটা ফেরত চলে আসলো। তো এটা আমি কিভাবে করছি? তো এই কাজটা করার জন্য যেটা আমি বললাম, একটা বাটন ব্যবহার করছি, রাইট? এবং আমরা জানি যে বাটন গুলোর অন অ্যাকশন প্রপার্টি থাকে, অন অ্যাকশন ফাংশন থাকে। সেই অন অ্যাকশন ফাংশনে বা অন ট্যাপ ফাংশনে আমরা কি লিখে দেই যে ওই বাটনটায় টাচ করলে বা ট্যাপ করলে কি ধরনের ফাংশন কল হবে, সেটাই তো আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, রাইট? সো এখানে আমরা তাহলে কি ইমপ্লিমেন্ট করব, যে কোন একটা অবজেক্ট ভিজিবল হবে নাকি হবে না, সেটা আমরা লিখে দেবো কোথায়? বাটনের অন অ্যাকশন ফাংশন হিসেবে, ঠিক আছে? তো ধরি যে আমার ইনিশিয়ালি অবজেক্টটা ভিজিবল, তো যদি ভিজিবল হয়ে থাকে,
তাহলে যখন আমি এই টগল ভিজিবিলিটি ফাংশনটা আমি কল করব, অর্থাৎ যেটা আমার এই বাটনের অন অ্যাকশন প্রপার্টিতে থাকবে, সেটা যখন আমরা কল করব তখন কি হবে? যদি আগের থেকে ভিজিবল থাকে তখন সেটা ইনভিজিবল হয়ে যাবে না? তাই তো দেখলাম আমরা, তাই না? তাই তো। জি স্যার। এবং এই কাজটা করার জন্য আমরা যেই উইজেটটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যানিমেটেড ওপাসিটি উইজেট। ঠিক আছে, অ্যানিমেটেড ওপাসিটি উইজেট। তো অ্যানিমেটেড ওপাসিটি উইজেট কি করছে? অ্যানিমেটেড ওপাসিটি উইজেটে বলে দিছে যে ভিজিবল মানে হচ্ছে, যদি ভিজিবল হয় তার মানে আমার ওপাসিটি হচ্ছে 1, আদারওয়াইজ ওপাসিটি হচ্ছে 0। তার মানে যখন আমি ক্লিক করব ভিজিবল থেকে ইনভিজিবল হয়ে যাবে, তখন আমার ওপাসিটি বেসিক্যালি 1 থেকে 0 চলে আসবে, বা 100 থেকে 0 চলে আসবে। এবং এই জিনিসটা কত সেকেন্ড ধরে হচ্ছে? এই কার্যক্রমটা চলতেছে হচ্ছে 1 সেকেন্ড ধরে। ঠিক আছে, 1 সেকেন্ড ধরে। তারপরে তো আমরা যে কন্টেইনারটাকে আসলে হাইড করছিলাম বা শো করছিলাম, সেই কন্টেইনারটা আমরা এখানে ক্রিয়েট করছি 200 x 200 পিক্সেলে। এবং যেই বাটনটা ক্লিক করে আমরা হাইড করছিলাম, সেই বাটনে দেখো আমরা কি করছি, অন প্রেস প্রপার্টিতে এসে, ঠিক আছে, অন অ্যাকশন, সরি আমি ভুল বলতেছিলাম, অন অ্যাকশন না, অন প্রেস প্রপার্টিতে এসে এই টগল ভিজিবিলিটি ফাংশনটা আমরা কল করে দিচ্ছি। আর টগল ভিজিবিলিটি ফাংশনটা কি? যদি ভিজিবল হয়ে থাকে তাকে ইনভিজিবল করা, যদি ইনভিজিবল হয়ে থাকে তাকে ভিজিবল করা। বুঝতে পারছো? এই কোডগুলো একটু বাসায় রান করে দেখবা, ঠিক আছে? কারণ তোমরা যখন আসলে অ্যানিমেশন নিয়ে কাজ করবা তোমাদের অ্যাপ্লিকেশনে, তখন কিন্তু এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। ঠিক আছে, বাট এগুলো আমরা আসলে আমাদের ল্যাবে দেখানোর সময় হয় নাই, বা অ্যাকচুয়ালি পসিবলও না এখন। ওকে, তো আমরা ফাইনালি চলে আসছি আমাদের ফাইনাল টাইপের যে অ্যানিমেশন, দ্যাট ইজ হচ্ছে হিরো অ্যানিমেশন। এবং হিরো অ্যানিমেশন আমি কি বলছিলাম, দুইটা পেজ একটা সেম কন্টেন্টকে শেয়ার করে, এবং এক পেজ থেকে যখন আমরা অন্য পেজে ট্রানজিশন করি তখন এই কন্টেন্টটাও পেজের সাথে অ্যানিমেট করে, রাইট? তার মানে এই ক্ষেত্রে আমার কি কি লাগবে? লাগবে হচ্ছে প্রথম পেজ, ফার্স্ট স্ক্রিন লাগবে, তারপরে আমার লাগবে হচ্ছে সেকেন্ড স্ক্রিন, এবং এই স্ক্রিনে কোনো একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা এই স্ক্রিনে গিয়ে একটু চেঞ্জ হবে। আর এদের নেভিগেট করার জন্য কি লাগবে? আমার একটা নেভিগেশন বাটন। মানে প্রথম স্ক্রিনে ধর একটা বাটন আছে, যে বাটনটা প্রেস করলে আমরা সেকেন্ড স্ক্রিনে চলে যাচ্ছি, এবং এদের মাঝখানে যে শেয়ার কন্টেন্টটা সেটাও অ্যানিমেট হচ্ছে। তো তোমরা নেক্সট স্লাইডে আমাদের যে ইটা আছে আর কি, যে হচ্ছে অ্যানিমেশনটা আছে, দেখলে বুঝতে পারবা যে কিভাবে হিরো অ্যানিমেশন কাজ করে। একটু একটু সবাই একটু এবার মনোযোগ দাও স্ক্রিনে, স্ক্রিনে একটু মনোযোগ দাও, দেখো কি হচ্ছে। তো এইটা হচ্ছে আমার, সরি একটু আবার, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার হোম পেজ। এখানে দেখো একটা ছবি আছে, যখন আমি অন্য কোনো পেজে চলে যাচ্ছি তখন এই ছবিটা ট্রানজিশন হয়ে অন্য পেজে যাচ্ছে না, বা অ্যানিমেট হয়ে অন্য পেজে চলে যাচ্ছে না? জি স্যার। তোমাকে দেখতে পারতেছ ছবিটা কিন্তু হুট করে একদম মানে আকাশ থেকে পড়ে নেয় অন্য পেজে গিয়ে, রাইট? আগের পেজ থেকে ট্রানজিশন হয়ে পরের পেজে গেছে। তো এই টাইপের অ্যানিমেশনকে আমরা বলি হলো হিরো অ্যানিমেশন। তো যদি হিরো অ্যানিমেশন ইমপ্লিমেন্ট করতে হয় ঠিক একই রকম, আমরা হচ্ছে একটা ইনকুয়েল Sorry. ব্যবহার করছি। হ্যাঁ বলো। স্যার হিরো অ্যানিমেশন বলার কারণ কি? এটা নামই, ঠিক আছে, এটা নামই হিরো অ্যানিমেশন। আচ্ছা, তো এই ধরনের অ্যানিমেশন করার জন্য এটা এমন কিছু না যে সুপার হিরো টাইপের, এমন কিছু না, ঠিক আছে? আচ্ছা, তো তো আমরা যেটা জানি যে কোনো অবজেক্টে ট্যাপ করলে বা যদি আমরা অ্যানিমেট করাতে চাই, সেক্ষেত্রে আমার কি লাগে? এই ইনকুয়েল লাগে। তাই আমরা দেখো টোটাল জিনিসটাকে, টোটাল কোডকে হচ্ছে ইনকুয়েল দিয়ে আমরা র্যাপ করে দিছি, ঠিক আছে? ইনকুয়েল দিয়ে র্যাপ করে দিছি। এবার আমার স্ক্রিনের যেই পোর্শনটাকে আমরা হিরো অ্যানিমেট করব, সেই পোর্শনকে আমরা র্যাপ করছি কি দিয়ে? এই যে হিরো দিয়ে, ঠিক আছে, হিরো দিয়ে। তো তো ধরো আমার স্ক্রিনে একটা ছবি আছে, এটা একটা ইমেজ, তাহলে আমরা এই ইমেজকে হিরো দিয়ে র্যাপ করে দিছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইমেজ, আর ইমেজের উপরে দেখছো প্যারেন্টটা কে আছে, হিরো উইজেটটা আছে না? তো আমরা হিরো দিয়ে র্যাপ করে দিচ্ছি। তো যখন আমরা এক পেজ থেকে অন্য পেজে যাব, তখন এই ছবিটা অ্যানিমেট হয়ে অন্য পেজে যাবে। আমরা একটু কোডটা একটু হচ্ছে চালায় দেখে আসি। তো এই যে এটা হচ্ছে আমাদের হিরো অ্যানিমেশনের কোড। তো তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা ছবি আছে। তো ছবিতে যখন আমি ক্লিক করব তখন এটা অ্যানিমেট করে পরের পেজে যাবে, ঠিক আছে? উপরে দেখো লেখা আছে যে এটা হচ্ছে হিরো অ্যানিমেশন এক্সাম্পল। ওকে,
এটা আমার ফার্স্ট পেজ। আর যখন আমি ক্লিক করলাম আমি চলে গেছি আমার সেকেন্ড পেজে। সেকেন্ড পেজের নাম কি? ডিটেল স্ক্রিন। দুইটা কিন্তু ডিফারেন্ট পেজ, ঠিক আছে? দুইটা কিন্তু ডিফারেন্ট পেজ, সেম পেজ না, এটুকু আমরা বুঝলাম। আর যখন আমরা ফার্স্ট পেজে ক্লিক করতেছি ছবিটার উপরে, তখন দেখো একটু অ্যানিমেট হয়ে বা একটু ট্রানজিশন হয়ে কিন্তু সেকেন্ড পেজের ছবিটা চলে আসছে, রাইট? আরেকবার খেয়াল করো, দেখছো ছোট থেকে কিভাবে বড় হচ্ছে না? বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের হিরো অ্যানিমেশনও শেষ। তো এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রাইভ ইন্টিগ্রেশন। তো যেহেতু আমরা ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপ করবো, তো দেখা যাচ্ছে যে অনেক বিভিন্ন যে ইউআই এলিমেন্টস গুলো আছে এগুলো আসলে স্ক্র্যাচ থেকে বানানো একটু টাফ, বা যদি আমরা অ্যাকচুয়ালি অ্যানিমেশনও বানাতে চাই সেগুলোও স্ট্রেস থেকে বানানো টাফ। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতে পারি, যে লাইব্রেরি থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইম্পোর্ট করে আমাদের প্রোগ্রামে চালাবো। তো এইরকমই একটা লাইব্রেরি বলতে পারো হচ্ছে রাইভ, ঠিক আছে? রাইভ। সো রাইভকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের ফার্স্ট রাইভের প্যাকেজটি ইম্পোর্ট করতে হবে, একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে এবং রাইভের উইজেট ইমপ্লিমেন্ট করতে হবে। তো কিভাবে তোমাদের প্রজেক্টের রাইভ ইমপ্লিমেন্ট করবা এটা তো আমি ধরো এখন দেখাতে পারতেছি না, যেহেতু আসলে জ্যাপে দেখানো পসিবল না, বাট এখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো রাইভ ইমপ্লিমেন্ট করার যে কোডটা সেটাও এখানে দেওয়া আছে। এবার আমি একটু দেখাই অ্যাকচুয়ালি যে রাইভ বলতে আমি কি বোঝাচ্ছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে এইটা ধরো হচ্ছে একটা কি, একটা বাটন না? একটা বাটন, বাটন যখন আমি ক্লিক করবো বাটনটা কি এই এই যে আইকনটা দেখতে পাচ্ছ লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসতেছে, এটা একটা টিক। তারপর ধরো এইখানেও আমার হচ্ছে এক ধরনের আছে, এক ধরনের ইউ এলিমেন্ট আছে যেটা হচ্ছে ধরো নর্মালি স্ক্র্যাচ থেকে তৈরি করা কঠিন। এই যে এই টাইপের যে জিনিসগুলা এগুলো তোমরা পেয়ে যাবা কোথায়? পেয়ে যাবা হচ্ছে এই ওয়েবসাইটে, এই যে rive.app, ঠিক আছে? এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আসার পর তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার পরে তোমরা হচ্ছে এই রিসোর্স গুলো ডাউনলোড করতে পারবা, এবং রিসোর্স গুলো ডাউনলোড করার পরে তোমাদের প্রজেক্টের রিসোর্স গুলো ইন্টিগ্রেট করতে পারবে। তো ইন্টিগ্রেট করলে সুবিধাটা কি? এই যে আমাদের মানে সময়টা বাঁচতেছে, যে অনেক কিছু আসলে হাতে হাতে করা লাগতেছে না, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর এখানে রিসোর্স আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো, এই যে rive.app, ঠিক আছে? আচ্ছা, অলরাইট। তো আমরা হচ্ছে আমাদের এই লেকচারের বা এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি শেষে চলে আসছি। এরপর আমরা আজকে আরেকটা চ্যাপ্টার কভার করব, কারণ হচ্ছে তোমরা অনেক পিছিয়ে আছো, আর আসার পরে আরো দুইটা চ্যাপ্টার মানে বাকি থাকবে। তো আজকে আরেকটা চ্যাপ্টার কভার না করলে তোমাদের এই আসলে কষ্ট হবে আশা করে, ঠিক আছে? তার কারণ তোমাদের দুইটা কুইজ আছে, এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্টও বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই অ্যানিমেশন যে আমরা একটু সোফার দেখলাম হচ্ছে বিভিন্ন টাইপের কাস্টম অ্যানিমেশন। তো অ্যানিমেশন অ্যাকচুয়ালি আমাদের যথাযথ পরিমাণ ইউজ করতে হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? কোন একটা প্রোগ্রামে যদি দেখো যে সব জায়গায় অ্যানিমেট করছে, যে জায়গায় ক্লিক করে সেখানে অ্যানিমেশন, এটা কিন্তু অনেক বেশি আসলে দেখতেও অতটা সুন্দর লাগে না, আবার হচ্ছে এটা আমার প্রোগ্রামকে অনেক বেশি হেভি করে ফেলে, ঠিক আছে? সো এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে? কোনো ধরনের আননেসেসারি অ্যানিমেশন আমাদের প্রোগ্রামে রাখা যাবে না, ঠিক আছে? আবার ধরো এরকম অনেক সময় করা যায় যে অনেক অ্যাপ্লিকেশনে তোমার হচ্ছে অ্যানিমেশন অফ করে রাখার অপশন তোমার হচ্ছে থাকতে পারে। দেখা যাচ্ছে যে কোনো ধরো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা মোটামুটি সবাই ইউজ করতেছে, এখন কারো কারো ফোনে হয়তো ধরো 2 GB র্যাম, তারা ওই অ্যানিমেশনটা ধরো ঠিক মতো রান করতে পারে না। তো তোমরা যে কাজটা করতে পারো, তোমরা হচ্ছে অ্যানিমেশন রিডিউস করার জন্য ওই মিডিয়া কুইরি দিয়ে অ্যানিমেশন চাইলে হচ্ছে ওই ডিজেবল করে দেওয়া যায়, ঠিক আছে? ডিজেবল করে দিলে এই বিভিন্ন ডিভাইসে অ্যানিমেশন গুলো রান হবে না, এই টাইপের কাজ। ফোন থেকে তো ডেভেলপার অপশন থেকে অফ করে দেওয়া যায়। হ্যাঁ, ফোন থেকে তো করা যায় ডেভেলপার অপশন থেকে। এখন ডেভেলপার অপশন যে কিভাবে খোলা লাগে এটা কয়জন মানুষ জানে বলো? তাও কথা। ওই যে বিল নাম্বার উপরে যে 6-7 বার ট্যাপ করতে হয়, হ্যাঁ, এখন এই জিনিসটা কয়জন জানে বলো? ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমার তোমার মতন ডেভেলপারদেরই কাজ, যাতে হচ্ছে ওই বিভিন্ন অ্যাপ্লিকেশনের বেসিসে অ্যানিমেশন গুলো রিডিউস হয় বা ধরো হচ্ছে গিয়ে কন্ট্রোল হয়, বুঝতে পারছি? এর মাধ্যমে কিন্তু আমরা অ্যাক্সেসিবিলিটি এনশিওর করতে পারবো।
অলরাইট, সো আমাদের এই চ্যাপ্টার এই পর্যন্তই। হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নাই। ঠিক আছে, তাহলে একটু কষ্ট করে আমার সাথে 10 মিনিট বসো, আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করবো। আর নেক্সট চ্যাপ্টার সম্পর্কে অলরেডি তোমরা সবাই জানো, তো এটা আসলে সময় লাগবে না। চলো আমি একটু স্লাইডটা তাহলে অফ করে দিই। অলরাইট, তো আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। ঠিক আছে, একদম শুরু থেকে হচ্ছে আমরা এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা করছি। সো মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কি। তারপর আমি যদি ছোট্ট করে বলি, তুমি হচ্ছে একটা সিঙ্গেল কোড বেস ব্যবহার করে যদি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারো, সেটাকে আমরা বলি হলো ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। ঠিক আছে, একটা সিঙ্গেল কোড বেস, অর্থাৎ তোমার অ্যান্ড্রয়েড আইওএস এর জন্য আলাদাভাবে তৈরি করার দরকার নেই। একটা সিঙ্গেল কোড বেস দিয়ে অ্যাপ্লিকেশন বানালাম, তারপরে সেটা মাল্টিপল প্ল্যাটফর্মে ডিপ্লয় করবে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে আমরা বলছি হলো ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। তো ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যে পপুলার দুইটা ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে একটা হলো ফ্লাটার, একটা হচ্ছে রিয়াক্ট নেটিভ। ফ্লাটারের সাথে আমরা সবাই মোটামুটি কম বেশি পরিচিত, বা রিয়াক্ট নেটিভ হয়তো অনেকে নাও পরিচিত হইতে পারে, এটাই আসলে অস্বাভাবিক কিছু না। তো ফার্স্ট যদি একটু ফ্লাটার সম্পর্কে বলি, ফ্লাটার ক্রিয়েট করছে গুগল। ফ্লাটার যে ফ্রেমওয়ার্কটা, সেখানে কোর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডার্ট। এবং আমরা দেখছি যে ফ্লাটার কিন্তু পুরোটাই উইজেট বেসড, মানে ফ্লাটারের প্রত্যেকটা ইউআই এলিমেন্টস হচ্ছে একটা করে উইজেট। আমরা ল্যাবে ফ্লাটারের উইজেট ট্রি দেখছিলাম না যে একটা স্ক্যাফোল্ড থেকে কিভাবে উইজেট অ্যাড করে 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 একটা টোটাল পেজের ইউআই ডিজাইন করা যায়, রাইট? তো এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে উইজেট বেস। এই যে উইজেট গুলা আমরা স্ক্রিনে তৈরি করতেছি ফ্লাটার দিয়ে, এই উইজেট গুলো রেন্ডার করার জন্য আমার স্কিয়া রেন্ডারিং ইঞ্জিন আছে। আর ফ্লাটারের আরেকটা সুবিধা কি, সুবিধা হচ্ছে হট রিলোড। সো হট রিলোড এই সুবিধা আমরা অলরেডি আমাদের ল্যাবে দেখে আসছি। সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনকে বারবার বিল্ড করা লাগে না, তাই না? শুধুমাত্র রিলোড দিলেই আমার অ্যাপ্লিকেশনের ভিতরে তুমি যে চেঞ্জ গুলো আনছো, সেই চেঞ্জ গুলা এই ইমুলেটরে দেখা যায়, তাই না? তো এটা কিন্তু আমাদের ডেভেলপমেন্টকে অনেক বেশি ইজি করে ফেলছে, রাইট? তুমি একটা বাটন অ্যাড করছো, বাটন অ্যাড করার পরে তোমার ফুল অ্যাপ্লিকেশনকে আবার স্পেস থেকে বিল্ড করতে হচ্ছে না। সিম্পলি একটা রিলোড দিলে দেখবা যে ডিসপ্লেতে বা তোমাদের ইমুলেটরে বাটনটা চলে আসে। ওকে, তো এবার যদি আমরা একটু রিয়াক্ট নেটিভ সম্পর্কে বলি, তো আমাদের ফ্লাটার যেরকম ডেভেলপ করছে গুগল, রিয়াক্ট নেটিভ ডেভেলপ করছে ফেসবুক। বাট রিয়াক্ট নেটিভ কিন্তু ফ্লাটারের অনেক আগের থেকে আসছে, অনেক আগে না অ্যাকচুয়ালি, সম্ভবত রিয়াক্ট নেটিভ কবে আসছে, মানে হচ্ছে 2-1 বছরের গ্যাপ আছে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো রিয়াক্ট নেটিভ হচ্ছে আমাদের বেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে হলো জাভাস্ক্রিপ্ট। আর রিয়াক্ট নেটিভে আমার জাভাস্ক্রিপ্ট ব্রিজ ইউজ হয়। জাভাস্ক্রিপ্ট ব্রিজ সম্পর্কে আমি একটু সামনে জানবো, সমস্যা নাই। আর এটার কমিউনিটি মোটামুটি কিন্তু ফ্লাটার থেকেও আরো বড়। ঠিক আছে, রিয়াক্ট নেটিভের কমিউনিটি ফ্লাটার থেকেও বড়। তোমরা যদি হচ্ছে ওই লিঙ্কডইন বলো বা যে কোনো জায়গায় আসলে জব হান্ট করতে চাও, দেখবা যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই ডেভেলপমেন্টের জন্য রিয়াক্ট নেটিভ ডেভেলপারই খুঁজে। ঠিক আছে, ফ্লাটারের থেকে রিয়াক্ট নেটিভের জব ফিল্ড অ্যাকচুয়ালি বেশি, টু বি অনেস্ট। বাট হ্যাঁ, ফ্লাটার এখনো গ্রো করতেছে, একসময় হয়তো রিয়াক্ট নেটিভকে বিট করেও দিতে পারে। ঠিক আছে, যেহেতু গুগলের নিজস্ব প্রোডাক্ট। আর রিয়াক্ট নেটিভেও আমার এই হট রিলোডের সুবিধা আছে। তার মানে এখানেও তুমি ওই যে কাজটা, মানে যে কোডটা তুমি তোমার আইডিতে লিখতেছো, সেই চেঞ্জ গুলোর সাথে সাথে দেখতে পারবা তোমার ইমুলেটরে। তো ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের সুবিধা কি? প্রথমত হচ্ছে কোড রিউজিবিলিটি। কোড তুমি লিখতেছো অ্যান্ড্রয়েডের জন্য, সেটাকে আইওএস এর জন্য হচ্ছে ইউজ করতে পারো। তারপরে যেহেতু তোমার কোড রিউজ করতে পারতেছো, তার মানে এই ক্ষেত্রে আমার ডেভেলপমেন্ট ফাস্টার। একটা সিঙ্গেল টিমই মোটামুটি হচ্ছে সব কাজ করে ফেলতে পারে। আর আমার যে ইউআই ইউএক্স, সেটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেম থাকবে, তাই না? মানে তুমি হচ্ছে তারপরে হচ্ছে হট রিলোডের সুবিধাটাও আছে, ঠিক আছে, ডিবাগিং এর জন্য। তো এগুলো হচ্ছে আমার ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের অ্যাডভান্টেজ। এগুলো মোটামুটি আমরা সবাই জানি, ঠিক আছে, তাই আমরা একটু স্পিড রান করতেছি। আচ্ছা, তারপর তাহলে চ্যালেঞ্জেস কি কি? সুবিধা তো আমরা সবাই জানি, সমস্যাটা কত? সমস্যা হচ্ছে, ধরো তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাচ্ছ। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানোর জন্য তোমার নেটিভ ফ্রেমওয়ার্ক বা নেটিভ ল্যাঙ্গুয়েজ কি? ধরো জাভা, কোটলিন, এগুলা, ঠিক আছে। তো এগুলা দিয়ে যে অ্যাপ্লিকেশনটা বানাবা, সেইটা যেভাবে পারফর্ম করবে,
সেই ধরনের পারফরমেন্স যদি তুমি ফ্লাটার বা রিয়াক্ট নেটিভ থেকে আনতে চাও, সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশনকে অনেক বেশি অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, এটাই স্বাভাবিক না? কারণ নেটিভ অ্যাপ্লিকেশন যেগুলো মানে বেসিক্যালি নেটিভ অ্যাপ্লিকেশনের পারফরমেন্স ভালো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ ওরা তো আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, তুমি তো তা ইউজ করতেছো না যখন তুমি ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের দিকে যাচ্ছ, ঠিক না? ঠিক তো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তারপরে ধরো আমার নেটিভ এর অ্যাপ্লিকেশনের যে প্ল্যাটফর্ম স্পেসিফিক ফিচার গুলো আছে, সেই ফিচার গুলা কিন্তু এই ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করতে গেলে আসলে অ্যাক্সেস পাওয়া একটু কঠিন। আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে ইউআই কনসিস্টেন্সি। দেখা গেল যে তুমি হচ্ছে বাটন ইউজ করছো, ধরো তুমি হচ্ছে বাটন উইজেটটা ব্যবহার করছো, এখন এমন হইতে পারে যে এই বাটন উইজেটটা তোমার বাই ডিফল্ট অ্যান্ড্রয়েডে একরকম, আইওএস একরকম। এখন তুমি ধরো অ্যান্ড্রয়েডের জন্য বানাইছো, বাট আইওএস যখন ডিপ্লয় করতে যাচ্ছ তখন দেখতেছো যে তোমার ইউআই তে অনেক ইনকনসিস্টেন্সি চলে আসছে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম হইতে পারে। আর আরেকটা যেটা প্রবলেম সেটা ক্রস প্ল্যাটফর্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু থার্ড পার্টি লাইব্রেরির উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর যত বেশি থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করবা, তোমার অ্যাপ্লিকেশন কিন্তু তত বেশি হেভি হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা একটু নেটিভ ডেভেলপমেন্ট এবং ক্রস প্ল্যাটফর্মের মধ্যে ডিফারেন্সটা দেখি, তো অ্যাকচুয়ালি দুইটারই কিছু ভালো খারাপ দিক আছে। কোনো দিক থেকে আমার ক্রস প্ল্যাটফর্ম আগায়, আবার কোনো দিক থেকে নেটিভ ডেভেলপমেন্ট আগায়। তো পারফরমেন্সের কথা আমরা অলরেডি বলেই আসছি। তো যেহেতু নেটিভ, তাই না, নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, তো এটা ডেফিনেটলি পারফরমেন্সের দিক থেকে আমার ক্রস প্ল্যাটফর্ম থেকে বেটার, ঠিক আছে, ফাস্টার। বাট তুমি যদি আবার ডেভেলপমেন্ট টাইমের কথা চিন্তা করো, যে তুমি একটা অ্যাপ্লিকেশন একবার ডেভেলপ করে বিভিন্ন প্ল্যাটফর্মে ডিপ্লয় করতেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু আবার ক্রস প্ল্যাটফর্ম বেটার। ঠিক আছে, কারণ তুমি ওই সেম কোড দিয়ে তুমি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করতে পারছো, যেটা অ্যাকচুয়ালি নেটিভের ক্ষেত্রে পসিবল না। ইউআইএক্স এর কথা যদি বলি, সেক্ষেত্রে আবার নেটিভ বেটার, কারণ নেটিভের যে ইউআই কম্পোনেন্ট গুলো আছে এগুলো কনসিস্টেন্ট, অর্থাৎ তুমি স্ক্রিনে যেরকম দেখতে পারবা এটা ওই প্ল্যাটফর্মের জন্য ওরকম। বাট এই ক্রস প্ল্যাটফর্মে কিন্তু এই কনসিস্টেন্সিটা নাই। দেখা গেল যে বাটন ইউজ করছো, সেটা অ্যান্ড্রয়েডে একরকম হয়ে যাচ্ছে, আবার আইওএস এ গেলে অন্যরকম হয়ে যাচ্ছে। আর কস্টের ব্যাপারটা যদি বলি, ক্রস প্ল্যাটফর্ম ডেফিনেটলি কস্ট ইফেক্টিভ। এটা আবার কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে সিঙ্গেল কোড বেস ব্যবহার করি। তো এখানে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, আচ্ছা। তো তাহলে এই ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমার বেস্ট প্র্যাকটিস কি? তো যেহেতু বললাম যে পারফরমেন্সটা এখানে একটু কম, সো আমার ডেফিনেটলি এটাকে পারফরমেন্সের জন্য অপটিমাইজ করতে হবে। যেসব জায়গায় পসিবল হবে ওইসব জায়গায় নেটিভ মডিউলই আমরা ইউজ করবো, ঠিক আছে, যদি পসিবল হয়। আর ডেফিনেটলি আমরা প্ল্যাটফর্ম স্পেসিফিক যে ডিজাইন গাইডলাইন গুলো, যেরকম হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন বলি বা হচ্ছে আবার এইচআইজি বলি, এগুলো ফলো করতে হবে। তো এখানে তোমরা একটা সিম্পল ফ্লাটারের ইউআই এক্সাম্পল দেখতে পাচ্ছ, এখানে আর কিছু দেখার কিছু নাই আসলে, এটা এছাড়া তোমরা সবাই পরিচিত। সিমিলারলি আমরা এখানে রিঅ্যাক্ট নেটিভের একটা এক্সাম্পল দিছি, এটা একটু দেখে নিও। তো ফাইনালি আমরা আমাদের চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে আসছি। তো এবার আমরা দেখবো হচ্ছে ফ্লাটারের সাথে রিঅ্যাক্ট নেটিভের পার্থক্য অ্যাকচুয়ালি কোথায়। ঠিক আছে, ফ্লাটারের সাথে রিঅ্যাক্ট নেটিভের পার্থক্য কোথায়? তো কিছু পার্থক্য আমরা অলরেডি দেখে আসছি, লাইক ফ্লাটার বানাইছে হচ্ছে কে? গুগল। আর রিঅ্যাক্ট নেটিভ কে বানাইছে? মেটা, তাই না? ফেসবুক বানাইছে। তো ফ্লাটারের ক্ষেত্রে আমরা যে উইজেট গুলো ইউজ করি, এগুলো কিন্তু কাস্টম উইজেট, ঠিক আছে, এগুলো হচ্ছে কাস্টম উইজেট। বাট রিঅ্যাক্ট নেটিভের ক্ষেত্রে কিন্তু কোনো কাস্টম উইজেট ইউজ হয় না। রিঅ্যাক্ট নেটিভ কিন্তু আমার ওই প্ল্যাটফর্মের স্পেসিফিক যে নেটিভ কম্পোনেন্ট গুলা, সেগুলাকেই ইউজ করে। ঠিক আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েডের জন্য যে উইজেট সেটা অ্যান্ড্রয়েড ইউজ করে, আইওএস এর জন্য যে উইজেট সেটা আইওএস ইউজ করে। বাট ফ্লাটার কিন্তু সেই কাজটা করে না। ফ্লাটারের উইজেট গুলো কিন্তু কাস্টম উইজেট। ঠিক আছে, আচ্ছা। তারপরে এবার যদি একটু রেন্ডারিং এর কথা বলি, তো ফ্লাটার তার নিজস্ব রেন্ডারিং ইঞ্জিন যেটা ইয়া, সেটা দিয়ে রেন্ডারিং করে। বা রিঅ্যাক্ট নেটিভ কিন্তু আবার তা করে না। রিঅ্যাক্ট নেটিভ কিন্তু আমার নেটিভ রেন্ডারিং এ করে থাকে। বাট নেটিভ রেন্ডারিং এর ক্ষেত্রে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমি কোড লিখতেছি হচ্ছে জাভাস্ক্রিপ্টে, বাট আমার বাট আমার ধরো নেটিভ ল্যাঙ্গুয়েজ হইতে পারে জাভা হইতে পারে, বা ধরো সুইফট হইতে পারে আইওএস এর ক্ষেত্রে। ঠিক আছে,
তো আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফারেন্ট হইতে পারে। তো এই জাভা স্ক্রিপ্টের সাথে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজকে কানেক্ট করার জন্য বা কমিউনিকেট করার জন্য মাঝখানে আমার একটা জাভা স্ক্রিপ্টের ব্রিজ লাগে, এবং এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনের কিন্তু একটা ওভারহেড কস্ট আছে, ঠিক আছে? তো এই কারণে কিন্তু পারফরমেন্সটা একটু কমে যায় এই রিয়াক্ট নেটিভের ক্ষেত্রে। বা ফ্লাটারের ক্ষেত্রে ওই ঝামেলাটা নাই, কারণ ফ্লাটার হচ্ছে আমার নেটিভ কম্পোনেন্টের সাথে যোগাযোগই করতেছে। বাট যেহেতু রিয়াক্ট নেটিভ একটা জাভাস্ক্রিপ্ট ব্রিজের মাধ্যমে আমার ওই নেটিভ কম্পোনেন্টের সাথে কমিউনিকেট করতেছে রেন্ডারিং এর জন্য, সেই ক্ষেত্রে আমার পারফরমেন্সটা একটু ড্রপ করে, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে যে তুমি কি ফ্লাটার চুজ করবা নাকি রিয়াক্ট নেটিভ চুজ করবা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ইসের উপরে আর কি, অ্যাকচুয়ালি তোমার উপরে। বাট এখানে কিছু কারণও বলা আছে, দেখো, যে যদি তোমার হাই পারফরমেন্স কাস্টম ইউআই দরকার হয়, বাট তুমি ধরো হচ্ছে ওয়েব ডেস্কটপ সব কিছুর জন্য তৈরি করতে চাও, ফ্লাটার ক্যান বি এ গুড চয়েস। বাট যদি ধরো তুমি আগে থেকে জাভাস্ক্রিপ্ট পারো, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ভালো মতো বুঝো, দেন রিয়াক্ট নেটিভ ক্যান বি এ গুড চয়েস। কারণ রিয়াক্ট নেটিভের যে কমিউনিটি, এটা কিন্তু ফ্লাটার থেকে অনেক বেশি বড়। সো কোনো ই করতে গেলে, কি ডেভেলপমেন্ট করতে গেলে যদি কোনো প্রবলেম ফেস করো, ইন্টারনেটে সার্চ করলে হাজার হাজার কমিউনিটি সলিউশন পাবা, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি আসলে তোমার উপরে। আর ফিউচার অফ ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, তো এই ক্ষেত্রে জাস্ট একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ইজ দ্য ফিউচার। মানে বেসিক্যালি আসলে আহ, দুনিয়া কিন্তু আসলে ক্রস প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, এই নেটিভ ডিজাইন থেকে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমাদের এই যে সেকেন্ড স্লাইডটা, এই সেকেন্ড স্লাইডটা হচ্ছে আমরা শুরুতে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন পাইছি। তারপর আমরা দেখছি যে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি করার জন্য কি কি ফ্রেমওয়ার্ক লাগে। তারপর আমরা দেখছি হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট এবং নেটিভ ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি, এবং ফাইনালি এসে আমরা দেখছি আমাদের ফ্লাটার এবং রিয়াক্ট নেটিভের মধ্যে পার্থক্য কি। তো আমি এখানে অল্প কিছু পার্থক্য দেখছি, বাট তোমাদের পরীক্ষায় কিন্তু যদি পার্থক্য আসে তখন কিন্তু এরকম লিখলে হবে না। সো ডেফিনেটলি এটা তোমাদের একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? মানে স্লাইডে কিন্তু খুব বেশি পার্থক্য দেওয়া না। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমাদের কি এই সেকেন্ড স্লাইড নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলাম। আচ্ছা, তোমাদের তো মিরের খাতা মোটামুটি দেখা শেষ, মার্ক কি ঈদের আগে দিয়ে দিব স্যার নাকি ঈদের পরে? স্যার পোর্টালে মার্ক দিয়ে দেন, ঈদের পরে আমরা খাতা দেখে নিব, ক্লাসে আচ্ছা, একদিন ঠিক দেখা আছে। করলে হবে। না, আমি চিন্তা করলাম যে অনেকে হয়তো মন টন খারাপ হইতে পারে, তাই ভাবলাম যে ঈদের পরেই দিই। জি স্যার। এই তো যাক, দুই একজন অবজেকশন দিছে, সমস্যা নেই, তাহলে ঈদের পরেই দেখা যাবে। জি স্যার, ঈদের পরে দেখেন। 61 যে, আচ্ছা ঠিক আছে। স্যার ঈদের আগে রেজাল্ট পেয়ে গেলাম আমরা। হ্যাঁ স্যার এর আগের সেমিস্টার গুলোতে হ্যাঁ দেখা যেত যে ঈদের আগে রেজাল্টও পাইছি আমরা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা পাইছো, ঠিক আছে। এটা তোমাদের উপর আর কি, চাইলে আমি আপলোড দিয়ে দেবো। ওকে, সো রেসপন্সিভ রোল নাম্বার 4671, Yes, sir. 4691, Yes, sir. 4730, Yes, sir. 4780, 4780, আচ্ছা, 4809, 4814, Yes, sir. 4830, ইয়েস স্যার। একটু দ্রুত রেসপন্স করো, ঠিক আছে? 4844, 4845, ইয়েস স্যার। 4884, 4925, 4986, 5025, Yes, sir. 5051, ইয়েস স্যার। 5056, ইয়েস স্যার। 5057, 5090, 5124, 5150,
Yes, sir. 5168, Yes, sir. 5174, 5175, Yes, sir. 5176, 5194, Yes, sir. 5212, Yes, sir. 5218, Present, sir. 5240, Yes, sir. 5250, 5261, Yes, sir. 5279, 5281, 5329, Yes, sir. 5330, Sir, 5329. 5341, 5356, Yes, sir. 5364, Yes, sir. 5366, 5423, Present, sir. 5506, Present, sir. 5550, 5560, 5604, 5656, Yes, sir. 5688, Yes, sir. 5692, Yes, sir. 5693, Yes, sir. 5727, 5766, Yes, sir. 5798, 5907, 595. Sir, 5. Sir, 525.